হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যারাবিক লার্নিং একাডেমি। তো আপনারা বলবেন স্ক্রিন ক্লিয়ার ভিজিবল কিনা? হুম? হ্যালো? জি জি স্ক্রিন দেখা যাচ্ছে কি বলবেন? জি হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। হুম। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, ঠিক আছে? ফার্স্ট পেপার জেনারেল পেপারটা যেটা আমি পড়াবো ভেবেছি, ওটার আর্টস অফ টিচিং থেকে আজকে আমরা কোশ্চেন কিছু করব। যেগুলো এসে গেছে পিওয়াইকিউ যেটা বলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো রেকর্ডিং হচ্ছে তো? হ্যালো? জি ম্যাম হচ্ছে জি জি হুম। তো দেখুন, প্রথম কোশ্চেন যেটা আমরা পড়ে নিই। আজকে আমরা কোশ্চেন করব এবং এই কোশ্চেনটা টোটাল 100টা কোশ্চেন আছে, সবই করা আজকে 50টা মতো করব। তারপর 50টা বাকি থাকবে, পরে আমরা কোর্সে করে নেব, ঠিক আছে? আজকে হচ্ছে ডেমো ক্লাস। তো ডেমো ক্লাস আমরা যতটা হয় করার চেষ্টা করব। তো প্রথম আর্টস অফ টিচিং থেকে যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ইজ সেকেন্ডারি ইন। বলছে স্টুডেন্ট কোন বিষয়ে সেকেন্ডারি। দেখুন, অটোক্রেটিক টিচিং, এখানে অপশনস আছে অনেকগুলো, ঠিক আছে? ডেমোক্রেটিক টিচিং, ওপেন টিচিং, প্রোগ্রেসিভ টিচিং, চারটে অপশন আছে। প্রশ্নটা হচ্ছে আর্টস অফ টিচিং থেকে, প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট ইজ সেকেন্ডারি ইন। বলছে ছাত্র কোন বিষয়ে সেকেন্ডারি হয়ে থাকে, প্রাইমারি না হয়ে ছাত্রের রোল সেকেন্ডারি হয়ে থাকে কোন টিচিং এ? অটোক্রেটিক টিচিং এ, এখানে দেখুন, ডেমোক্রেটিক টিচিং এ, ওপেন টিচিং এ, প্রোগ্রেসিভ টিচিং এ। তো আপনারা উত্তর দেবেন কোনটা হবে। প্রোগ্রেসিভ। স্টুডেন্টের রোল সেকেন্ডারি কোনটাই হয় বলবেন একটু। প্রোগ্রেসিভ 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 হবে। আর কেউ বলুন। ডেমোক্রেটিক ওপেন ওপেন আচ্ছা, অনেকে বলছে ওপেন টিচিং। প্রোগ্রেসিভ টিচিং, অনেকে বলছে ডেমোক্রেটিক টিচিং, অনেকে বলছে ওপেন টিচিং। তো কারো উত্তরটাই ঠিক হলো না, ঠিক আছে? এখানে উত্তর হবে অটোক্রেটিক টিচিং। হুম, অপশন এ হবে কারেক্ট আনসার। এখানে দেখুন, অটোক্রেটিক রাইট আনসার হচ্ছে অটোক্রেটিক টিচিং। অপশন কারেক্ট হচ্ছে কি অটোক্রেটিক টিচিং। এবার বলছি, প্রশ্নটা হচ্ছে যে স্টুডেন্ট সেকেন্ডারি ইন, বলছে যে ছাত্র কোন বিষয়ে সেকেন্ডারি হয়ে থাকে অটো কোন টিচিং এ, ঠিক আছে? তো এখানে অটোক্রেটিক টিচিং এ কেন সেকেন্ডারি হয়ে থাকে, কারণ অটোক্রেটিক টিচিং টিচার সেন্টার্ড হয়ে থাকে, স্টুডেন্ট সেন্টার্ড হয় না। টিচিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার, একটা হচ্ছে টিচার সেন্টার। তো অটোক্রেটিক টিচিং টিচার সেন্টার হয়ে থাকে, যেখানে স্টুডেন্টের রোল সেকেন্ডারি থাকে, প্রাইমারি থাকে না। আমার ভয়েস ক্লিয়ার তো টোটালি? জি একদম ক্লিয়ার আছে ক্লিয়ার। হ্যাঁ। তো আমি বলছি, টিচিং দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার, একটা হচ্ছে টিচার সেন্টার, ঠিক আছে? তো যে টিচার সেন্টার টিচিং যেটা হয়ে থাকে ওটা অটোক্রেটিক হয়ে থাকে, কারণ হচ্ছে অটোক্রেটিক মানে হচ্ছে একজন অপরের উপর যে শাসনটা করে, যে এটা পড়ায়, যে স্বৈরতান্ত্রিক টিচিং বলা হয় অটোক্রেটিক টিচিং মানে হচ্ছে। অটোক্রেটিক টিচিং হচ্ছে এমন একটা টিচিং যেখানে টিচারই সবকিছু ম্যাটেরিয়াল প্রেজেন্ট করে এবং চুজ করে কি পড়াবে না পড়াবে, কেমন ভাবে পড়াবে, সমস্ত কিছু, ঠিক আছে? চুজিং হোয়াট ম্যাটেরিয়াল টু প্রেজেন্ট এন্ড হাউ টু প্রেজেন্ট, কিভাবে পড়ানো হবে এবং কি পড়ানো হবে, টিচারই সবকিছু চুজ করবে। আর একটা অটোক্রেটিক টিচিং হচ্ছে যে কোনো টিচার একটা লেকচার দিচ্ছে কোনো টপিকে, তো এই টিচিংটা হচ্ছে অটোক্রেটিক টিচিং। এটা ডেমোক্রেটিক নয়, ওপেন নয়, প্রোগ্রেসিভ নয়। দুটো কোশ্চেনের মধ্যে দুটো দিক থাকে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহজ উপায় কিভাবে কোশ্চেন পরীক্ষার হলে সলভ করতে হয়। একটা থাকবে নেগেটিভ দিক, ঠিক আছে? একটা থাকবে পজিটিভ দিক, একটা থাকবে নেগেটিভ দিক। আপনাদেরকে এই পজিটিভ দিক থেকে নেগেটিভ দিক থেকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে পজিটিভ উত্তরটা একদিকে রাখতে হবে, নেগেটিভটা একদিকে, কোনটা ভারী দেখতে হবে। এখানে তিনটে পজিটিভ টিচিং একদিকে, আর ওখানে অটোক্রেটিকটা আলাদা, এটা এটা একটা একদিকে। তো আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে ডেমোক্রেটিক টিচিং স্টুডেন্ট সেন্টার হয়ে থাকে, ওপেন টিচিং হয়ে থাকে, প্রোগ্রেসিভ টিচিং হয়ে থাকে। এগুলো টিচার সেন্টার হয় না, কারণ ডেমোক্রেটিক টিচিং এ স্টুডেন্ট টিচার দুজনের পার্টিসিপেশন থাকে। ওপেন টিচিং এ স্টুডেন্টরা ওপেনলি কথা বলতে পারে, সমস্ত কিছু যেমন জিজ্ঞাসা করতে পারে। কিন্তু অটোক্রেটিকে এগুলো হয় না, অটোক্রেটিকে স্টুডেন্ট প্যাসিভ পার্টিসিপেশন হয়ে থাকে, স্টুডেন্ট কোনো কিছু বলার সেখানে কোনো ইয়ে থাকে না, অবকাশ থাকে না। আর প্রোগ্রেসিভ টিচিং এ স্টুডেন্টরা বলতে পারে, এগুলো সব স্টুডেন্ট সেন্টার বলতে পারেন, স্টুডেন্ট টিচারের ইকুয়াল পার্টিসিপেশন হয়। কিন্তু অটোক্রেটিক টিচিং এ হয় না, টিচারই লেকচার দিয়ে যাবে, টিচারই সবকিছু বলবে, টিচারই থাকবে, স্টুডেন্টের রোল সেকেন্ডারি থাকবে, প্রাইমারি থাকবে না। তো এই জন্য উত্তর হবে অটোক্রেটিক টিচিং। ক্লিয়ার সবাইয়ের কাছে? জি ম্যাম হ্যাঁ ম্যাম। একদম ক্লিয়ার তো? বুঝতে অসুবিধা হলে বলবেন। বলছি ম্যাডাম, প্রাইমারি আর হুম সেকেন্ডারি এই বিষয়টা বুঝাবেন তো? হুম। প্রাইমারি আর সেকেন্ডারি বলতে কি, প্রাইমারি হচ্ছে যে যার মেন রোল, টিচার একটা আমাদের যখন পড়ায় তিনি হচ্ছেন প্রধান ভূমিকা পালন করে, তার রোলকে বলা হয় প্রাইমারি রোল।
আর স্টুডেন্ট আমরা যে থাকি, আমরা শুনি, কখনো কখনো আমরা পার্টিসিপেট করি, কখনো করি না। তো আমাদের রোল হয়ে থাকে সেকেন্ডারি, আমাদের রোল প্রাইমারি হয়ে থাকে না, সেকেন্ডারি হয়ে থাকে, কারণ আমরা স্টুডেন্ট থাকি। আর যে লেকচার দেয়, যে মেন থাকে, প্রাইমারি হচ্ছে মেন যে যে থাকবে আপনার কাছে, একদম মূল বিষয় যেটা, আর সেকেন্ডারি হচ্ছে দ্বিতীয় স্টেপে যেটা থাকবে, যেটা মূল বিষয় না, সেটাকে বলা হয় প্রাইমারি, আর সেকেন্ডারি হচ্ছে এটাই। ঠিক আছে, তারপর দেখুন দ্বিতীয় কোশ্চেন দেখুন, which of these does not play any role in teaching learning? বলছে এই চারটের মধ্যে কোনটা টিচিং লার্নিং এর ক্ষেত্রে কোনো রোল প্লে করে না? which of these does not play any role in teaching learning? ট্র্যাডিশনাল টিচিং, টিচার্স এক্সপিরিয়েন্সেস, লার্নিং এক্সপিরিয়েন্সেস, কাস্ট এক্সপিরিয়েন্স, এই চারটের মধ্যে কোনটা টিচিং লার্নিং এ কোনো রোল প্লে করে না? ডাজ নট, কোশ্চেন ভালো করে পড়বেন, নটটাকে খেয়াল রাখবেন সর্বদা, ঠিক আছে? ডাজ নট প্লে বলেছে। এবার বলুন আপনারা উত্তরটা। আচ্ছা আচ্ছা, উত্তরটা তো দেখিয়ে দিলাম, উত্তরটা বলুন। কাস্ট এক্সপিরিয়েন্স। কাস্ট, তো দেখেই নিয়েছে সব। সবাই বলুন কাস্ট উত্তর হবে কি? কাস্ট এক্সপিরিয়েন্স। কেন কেউ বলতে পারবে? আচ্ছা, কেন কেউ বলতে পারবে? হ্যাঁ, কাস্ট কেন এক্সপিরিয়েন্স কাজ উত্তর হবে। আছে না, হুম শিক্ষা দেওয়ার মধ্যে আছে হুম না। হুম হুম। বাকি এখানে ট্র্যাডিশনাল ক্লাসরুম, টিচার্স এক্সপিরিয়েন্সেস, লার্নিং এক্সপিরিয়েন্সেস, আমরা যে লার্ন করছি, যেটা শিখি, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা পাই, সেটাকে বলা হয় লার্নিং এক্সপিরিয়েন্স। টিচার যে জ্ঞানটা আমাদেরকে দেয়, টিচার্স এক্সপিরিয়েন্স থেকে দেয়, তেনার অভিজ্ঞতা থেকে দেয়। আর কাস্ট, এখানে জাতির তো কোনো প্রসঙ্গই আসে না, কাস্ট এক্সপিরিয়েন্স বলে এখানে কিছুই হয় না, কাস্ট এক্সপিরিয়েন্স হবেই না। আমাদের যে উপরে যেগুলো পড়ালাম, এগুলো ডেমোক্রেটিক টিচিং কি, ওপেন টিচিং কি, প্রোগ্রেসিভ টিচিং কি, অটোক্রেটিক টিচিং কি, এগুলো ডিটেলস নোট আমি তৈরি করে রেখেছি, এগুলো আপনাদেরকে ক্র্যাশ কোর্সে যারা জয়েন করবেন, এগুলো সবাই পাবেন, ঠিক আছে? তারপর আর একটা ব্যাপার হচ্ছে যে এটা ট্র্যাডিশনাল ক্লাসরুম কাকে বলে? ট্র্যাডিশনাল ক্লাসরুম বলা হয় যে যেখানে টিচারই ইনফরমেশন গিভার হয়, টিচারই সবকিছু ইনফরমেশন দেবে, ঠিক আছে? ইনফরমেশন গিভার কে হয়? টিচার হয়ে থাকে। এবং টিচিং ইজ অ্যান ইনস্ট্রাকটিভ প্রসেস, এবং লার্নিং স্টার্টস উইথ হোয়াট লার্নার্স ডু নট নো, বলছে লার্নাররা যেগুলো জানে না, সে একদম সেখান থেকে শুরু হবে, এবং লার্নারের লিমিটেড ইনফরমেশনের উপর অ্যাক্সেস থাকবে, কিন্তু টিচার সমস্ত কিছু সিলেক্ট করবে, টিচারের থাকবে। আর ট্র্যাডিশনাল ক্লাসরুম হচ্ছে অনেক রকম, অনেক পুরোনো যে ক্লাসরুমটা ছিল, অনেক ট্র্যাডিশনাল বলতে ঐতিহ্যকে বোঝায়, ঠিক আছে? তো ট্র্যাডিশনাল ক্লাসরুম ওটাকেই বলা হয় যেখানে টিচারই ইনফরমেশন দেয়, টিচারই সেখানে ইনস্ট্রাক্ট করে থাকে, আদেশ নিষেধ সবকিছু করে থাকে, এবং লার্নার যেটা জানে না, একদম বেসিক থেকে শুরু করা হয়। এবং সব থেকে প্রাচীন একটা ক্লাসরুম, প্রাচীন একটা টিচিং, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল টিচিং। এটা একটু হালকা করে করে আমি টাচ দিয়ে দিচ্ছি যে অপশন গুলো কি নাকি, তারপরে এই অপশন গুলোকে ডিটেলসে পড়া হবে। তারপরের কোশ্চেন, ঠিক আছে? তারপরের কোশ্চেন হচ্ছে যে which of the following statement is not true? ওখানে বলেছে নট ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু নয়? Through the textbook, the memory power of the student is developed. Through the textbook, reasoning power of the student is developed. The textbook alienates the student from study. None of these. And through the এক নম্বর অপশন, যা যা এক মিনিট, এক নম্বর অপশন দেখুন, থ্রু দ্য টেক্সট বুক দ্য মেমোরি পাওয়ার অফ স্টুডেন্ট ইজ ডেভেলপ, বলছে টেক্সট বুকের দ্বারা স্টুডেন্টের মেমোরি পাওয়ার ডেভেলপ হয়ে থাকে। স্টুডেন্টের যে বোঝার ক্ষমতা, বোঝান ক্ষমতা যেটা আছে, সেটা টেক্সট বুকের দ্বারা ডেভেলপ হয়ে থাকে। যে টেক্সট বুক মানে কি, যে পড়ার সাবজেক্টে যে বইগুলো আমাদের টেক্সট, যে বইগুলো পড়ানো হয়, টেক্সট বুক বলা হচ্ছে, আমাদের সিলেবাস ভিত্তিক বইগুলো। থ্রু দ্য টেক্সট বুক রিজনিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ইজ ডেভেলপ, স্টুডেন্টের রিজনিং পাওয়ার টেক্সট বুকের দ্বারা ডেভেলপ হয়। 3, the textbook alienates the students from study, বলছে টেক্সট বুক স্টুডেন্টকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয় স্টাডি থেকে। এখানে বলছে which of the statement কি বলেছে? নট ট্রু। তো এবার বলুন তো কোনটা হবে উত্তর? নট অপশন বলেছে। সি ম্যাম। অপশন সি কারেক্ট আনসার। কি করে বললেন বলুন? আলাদা করে কারণ টেক্সট বুক ছুড়ে দিয়ে কখনো ইয়ে হয় না। টেক্সট বুকের থ্রু থেকেই হয়ে থাকে, টেক্সট বুককে বাদ দিয়ে তো কখনোই হবে না। এখানে বলছে টেক্সট বুক অ্যালিনেস দ্য স্টাডি স্টুডেন্টস ফ্রম স্টাডি, টেক্সট বুক স্টুডেন্টকে স্টাডি থেকে বিচ্ছিন্ন করে দেয় না, আলাদা করে দেয় না, কখনোই করে না, ঠিক আছে? এই জন্য হবে, এটাই হবে কারেক্ট আনসার। তো কোশ্চেন সহজ লাগছে না কঠিন? বুঝাচ্ছেন বলে সহজ লাগছে। না ট্রামগুলা কোশ্চেন সহজই আছে। বোঝা থাকলে সোজা লাগবে, কিন্তু ইংলিশ কঠিন মনে হচ্ছে। আর উত্তর দেখাবো না, এবার নিজেদেরকে বলতে হবে। বলুন, মেথড গিভ ট্রেনিং ইন, বলছে মেথড যেটা হয়ে থাকে কোন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকে? মেথড গিভ ট্রেনিং ইন কনস্ট্রাকটিভ থিঙ্কিং, রিজনিং, ক্রিটিক্যাল জাজমেন্ট, অল অফ দিস, কোনটা হবে উত্তর?
এটা ডি হবে, ডি। All of these. All of these. এক্স্যাক্টলি কারেক্ট আনসার। উত্তর হবে অল অফ দিস। ঠিক আছে, অল অফ দিস উত্তর হবে, সবগুলোই হবে। দেখুন এখানে ব্যাপারটা কি বলছি, এখানে বলছে যে মেথড গিভ ট্রেনিং, বলছে যে মেথড যে ট্রেনিংটা দিয়ে থাকে কোন কোন বিষয়। কনস্ট্রাকটিভ থিঙ্কিং বলতে যে থিঙ্কিংটাকে তৈরি করি আমরা, যেটাকে নিজেদের কনস্ট্রাক্ট হয়। কনস্ট্রাক্ট মানে কি, কোনো কিছু বিল্ড আপ করা, তৈরি করা, যে থিঙ্কিংটা আমাদের মধ্যে তৈরি হয়, জন্মায়। রিজনিং, ক্রিটিক্যাল জাজমেন্ট, ক্রিটিক্যালি জাজমেন্ট করা, কোনো জিনিসকে বিচার করা ক্রিটিক্যালি, তো সবগুলোই হবে মেথডের আন্ডারে পড়ে। এগুলো কমন সেন্স থেকে উত্তর দিতে হয়, এগুলো ভাবা যায় না, এগুলো পজিটিভ নেগেটিভ আলাদা করতে হয়। সবসময় পরীক্ষায় উত্তর করার এটাই হচ্ছে নিয়ম, যে পজিটিভ কে নেগেটিভ থেকে আলাদা করতে হবে। নেগেটিভ অপশন গুলো একদিকে, পজিটিভ গুলো একদিকে, যেটার পাল্লা ভারী পড়বে সেটাকে একদিকে, যেটা একটা অপশন বাঁচবে সেটা উত্তর হবে। এইভাবে উত্তর করতে হয় কম্পিটিটিভ এক্সামে, এইভাবে উত্তর করতে হয়। যতই পড়েন না কেন কোশ্চেন এমন হবে যে মনে হবে বাইরে থেকে এসছে, তাই জন্য এটা বুঝে উত্তর করতে হয়, এখানে পড়ে হয় না কম্পিটিটিভ এক্সামে। তারপরের কোশ্চেন হচ্ছে যে স্টুডেন্টস লার্ন বেস্ট বাই, বলছে স্টুডেন্ট শেখে বেস্ট কিসের দ্বারা। এখানে চারটে অপশন আছে, ডুইং, লিসনিং, রিডিং, রাইটিং। স্টুডেন্ট সব থেকে বেস্ট কিসের দ্বারা থেকে, করে শেখে কোনো জিনিস, শুনে শেখে, পড়ে শেখে, না লিখে শেখে? Learning by doing. লার্নিং বাই ডুইং। হ্যাঁ, টিচিং অ্যাপটিটিউড পড়লে এই কথাটা অবশ্যই পড়ে থাকবেন যে লার্নিং বাই ডুইং, তো করার মাধ্যমে শেখা। স্টুডেন্ট যেগুলো শেখে ওগুলো করার মাধ্যমে শেখে, তো এখানে ডুইং হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে উত্তর হচ্ছে যে which of the following is not a part of curriculum development। না না, রিডিং হবে না, আমি বলছি দাঁড়ান। না না, দেখুন স্টুডেন্টস লার্ন বেস্ট বাই, এখানে প্রশ্নটা কি বলেছে, বেস্ট বলেছে, যে স্টুডেন্ট এগুলো সবের দ্বারাই আমরা শিখি, ডুইং এর মাধ্যমে, লিসেনিং, রাইটিং, এগুলো সবকিছু করেই আমরা শিখি সবকিছু, কিন্তু বেস্ট সব থেকে যে শেখাটা হয় ডুইং এর মাধ্যমে। কেন? কারণ এখানে আমরা এক্সপিরিয়েন্স গেইন করি। ডুইং মানে কি, আমি কাজটা করছি, করার দ্বারা কোনো কিছু শেখা। করে শিখছি মানে কি, এক্সপিরিয়েন্স করে শিখছি, তো এখানে আমি এক্সপিরিয়েন্স গেইন করছি যেহেতু, সেহেতু ডুইংটা হবে বেস্ট। এখানে বেস্ট বলেছে না, Practical ক্লিয়ার? based. তো ক্লিয়ার হলো? এখানে তাহলে বুঝতে ডুইং পারছেন? মানে প্র্যাকটিক্যাল নাকি ম্যাম? হ্যাঁ, ডুইং বলতে কি, করে শেখা, আপনি সেই কাজটা, সেই প্র্যাকটিক্যাল কোনো কিছু পড়াশোনা, যে কোনো জিনিস আপনি প্র্যাকটিক্যালি করে সেটাকে এক্সপিরিয়েন্স করে শিখছেন। আর লিসনিং কোনো কিছু শুনছেন, রিডিং কোনো কিছু রিড করছেন, কোনো কিছু লিখছেন, এই লিখে আপনি বেশি শিখবেন না কাজটা প্র্যাকটিক্যালি করে বেশি শিখবেন? বলুন তো, আপনি নিজে থেকে বলুন, বলুন। প্র্যাকটিক্যালি। তাহলে Practical করে। তাহলে এবার ক্লিয়ার? ক্লিয়ার? Yes. দেখুন which of the following is not a part of curriculum development, বলছে কোনটা কারিকুলাম ডেভেলপমেন্টের পার্ট নয়। নট বলেছে, নটটা কোশ্চেনে খেয়াল রাখবেন অবশ্যই। ঠিক আছে, কারিকুলাম ডেভেলপমেন্ট বলতে কি বলুন তো, কারিকুলাম কি, আমাকে কে বলবে কারিকুলাম কি? ম্যাম পাঠ্যক্রম। কারিকুলাম বলতে সিলেবাস। কারিকুলাম কি, কারিকুলাম মানে হচ্ছে সিলেবাস। নিতে হবে বি। কারিকুলাম মানে হচ্ছে সিলেবাস। এখানে হচ্ছে সিলেকশন অফ অবজেক্টিভ, সিলেকশন অফ টিচার, সিলেকশন অফ সাবজেক্ট, সিলেকশন অফ অ্যাক্টিভিটি। বলছে কোনটা কারিকুলাম ডেভেলপমেন্টের পার্ট নয়, বলুন। Selector B. টিচার ম্যাম, টিচার, সিলেকশন অফ টিচার। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি কারেক্ট, সিলেকশন অফ টিচার। বাকি সিলেকশন অফ অবজেক্টিভ যেটা আছে, হ্যাঁ আমাদেরকে অবজেক্টিভ মানে কি, একটা গোল সেট আপ করা, একটা উদ্দেশ্য নিয়ে পড়াশোনায় এগিয়ে যাওয়া, তো অবশ্যই আমাদের গোল সেট আপ করতেই হবে। সাবজেক্টের সিলেকশন তো চাই, সাবজেক্ট ছাড়া আমরা কি করবো, সাবজেক্টটা কি করবো সেটাই তো আগে চুজ করবো না, তবে তো আগে বাড়বো সেই সাবজেক্টে। সিলেকশন অফ অ্যাক্টিভিটি, যে কাজগুলো আমরা করবো পড়াশোনার, সেগুলোও তো দরকার। কিন্তু সিলেকশন অফ টিচার এখানে কারিকুলাম ডেভেলপমেন্টের পার্ট না। এখানে কি প্রশ্নে বলেছে সেটা দেখতে হবে, প্রশ্নে বলেছে কারিকুলাম ডেভেলপমেন্ট, তাই না? তো সিলেবাসের ক্ষেত্রে সিলেকশন অফ টিচারের কোনো এখানে পার্ট নেই, পার্ট হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্টিভ, অ্যাক্টিভিটি। ঠিক আছে, ক্লিয়ার? দেখা যাচ্ছে না তো বেশি। দেখা যাচ্ছে না? এবার আসছে, মাঝে মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ হয়ে যাচ্ছে আচ্ছা, স্ক্রিন। আপনার নেটওয়ার্ক প্রবলেম নেই তো? নেটওয়ার্ক না না, প্রবলেম আছে। ওরকম তো হয় না, আমরা তো সুন্দর দেখতে পাচ্ছি। আমাদের তো ক্লিয়ার আছে ম্যাম। ও, তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম, বুঝলেন? বলুন দেখি, দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট বুক ইজ, টেক্সট বুকের ইম্পর্টেন্স সম্বন্ধে কোশ্চেন আছে, যে টেক্সট বুকের গুরুত্ব কি। টু ইন্ট্রোডিউস স্টুডেন্টস টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, স্টুডেন্টকে বাইরের পৃথিবীর সাথে পরিচয় করানো। প্রোভাইডিং নলেজ অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বলছে
পৃথিবীর বাইরে, আউটসাইড ওয়ার্ল্ড মানে কি, পৃথিবীর বাইরে যে জ্ঞান আছে সেই জ্ঞান দেওয়া, নলেজ প্রোভাইড করা, টু ইমপ্রুভ রিডিং, রাইটিং এন্ড স্পিকিং স্কিল। অল অফ All দ্য of the অ্যাবাভ। above. কি হবে উত্তর? all of this All of this. ডি হবে। হুম, দেখুন এখানে উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। সবগুলোই হবে, ঠিক আছে। টেক্সট বুকের গুরুত্ব সবগুলোর ক্ষেত্রেই হবে, অল অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। স্টুডেন্ট টেক্সট বুক স্টুডেন্টকে বাইরের পৃথিবীর সাথে পরিচয় করায়, স্টুডেন্টকে জ্ঞানও দেয়, স্টুডেন্ট রিডিং, রাইটিং, স্পিকিং স্কিল সবকিছু ইমপ্রুভ করে। ওকে, তারপরে কোশ্চেন, মিনি কালচার। মিনি কালচার ইন স্কুল ইজ। স্কুলে মিনি কালচার জিনিসটা কি? অপশন গুলো দেখুন। ফ্যামিলি, 1 নম্বর অপশন হচ্ছে ফ্যামিলি, 2 নাম্বার হচ্ছে হোম, 3 হচ্ছে ক্লাসরুম, 4 হচ্ছে সিলেবাস। উত্তর বলুন। মিনি ক্লাসরুম, কোশ্চেন ছিল মিনি হোম ক্লাসরুম। ফ্যামিলি, হোম হবে হোম, এটা, হোম ক্লাসরুম, সিলেবাস। হোম হবে, হোম। হোম না না না, ভেবেচিন্তে বলুন। মিনি ক্লাসরুম, ক্লাসরুম। ভেবেচিন্তে বলুন উত্তর। হ্যাঁ, উত্তর হবে ক্লাসরুম, ঠিক আছে। কেন উত্তর এটা? হবে কি? ক্লাসরুম। এটা বুঝেন মনে ম্যাম। বলছে, হ্যাঁ আমি বোঝাচ্ছি, দেখুন ভালো করে দেখুন, বোঝাচ্ছি। প্রশ্নটা দেখুন আগে ভালো করে। প্রশ্ন হচ্ছে যে মিনি কালচার ইন স্কুল ইজ, বলছে স্কুলের মধ্যে মিনি কালচার যেটা হয়, স্কুলের মধ্যে মিনি কালচার যেটা হয়, ফ্যামিলি হয়, না ঠিক আছে, স্কুল হোম হয়, না ক্লাসরুম হয়, না সিলেবাসে? এখানে এই স্কুলের মধ্যে বলেছে বলেই গ্রুপ লার্নিং মিনি হবে। কালচারটা কি একটু বুঝেন তো? গ্রুপ কি? লার্নিং যেটা ক্লাসরুম করেছে, গ্রুপ মিনি গ্রুপ কালচারটা লার্নিং কি হবে একটু এটা। বুঝেন তো? বুঝতে পারছি না, কেউ একজন বলুন। বলছি মিনি কালচারটা কি একটু বুঝাচ্ছে, একটু বুঝাতেন। মিনি কালচার হচ্ছে একটা পজিটিভ ক্লাসরুম কালচার, যেখানে সমস্ত স্টুডেন্ট যেখানে ভ্যালুড থাকবে, সমস্ত স্টুডেন্ট ভ্যালুড থাকবে, অ্যাকসেপ্টেড থাকবে, গ্রুপের পার্ট হবে সমস্ত স্টুডেন্ট, কোনো ডিসক্রিমিনেশন হবে না, একটা পজিটিভ ক্লাসরুম কালচার, এটাকে বলে মিনি ক্লাসরুম। পজিটিভ কালচার, যেটা একটা পজিটিভ কালচারকে প্রমোট করবে, যেটা হচ্ছে যেখানে স্টুডেন্টও কোনো একটা গ্রুপের পার্ট হবে এবং স্টুডেন্ট সেখানে ভ্যালুড ফিল করবে। এটা হচ্ছে যে স্পেশালাইজ সাব গ্রুপ, ঠিক আছে, স্পেশালাইজড সাব গ্রুপ, এটা হচ্ছে মিনি কালচার। তো ম্যাম বলছি ক্লাসরুম ছাড়া তো ক্লাসই হবে না আবার, জিনিসটা বুঝে আসছে না মনে হচ্ছে। তো ওটাই তো বলছে, প্রশ্নটা বলছে মিনি কালচার ইজ, প্রশ্নটাই কি বলছে, প্রশ্নটাই বলছে যে মিনি কালচার ইজ। মিনি কালচার কোনটা? ক্লাসরুমটাই তো হচ্ছে মিনি কালচার। সিলেবাস কি মিনি কালচার হতে পারে? না হোম, বাড়ি হতে পারে, না ফ্যামিলি হতে পারে। সিলেবাস, বাড়ি, ফ্যামিলি, এগুলো সব অপশন গুলো কেমন লাগছে না? মিনি কালচার বলছে কোনটা? ক্লাসরুমই একটা পজিটিভ ক্লাসরুম কালচারই হচ্ছে মিনি কালচার, এটা জেনে রাখুন, ঠিক আছে। তাহলে উত্তর ঠিক হবে, এটা জেনে রাখুন, মনে রাখুন যে একটা পজিটিভ ক্লাসরুম কালচারই হচ্ছে যে মিনি কালচার। তো উত্তর হবে ক্লাসরুম। হোম কিভাবে হতে পারে? বাড়ি। সিলেবাসই কিভাবে হতে পারে? ফ্যামিলি। ফ্যামিলি তো কোনো সেন্সই হয় না। একটা পজিটিভ কালচারকে প্রমোট করবে, ঠিক আছে। বুঝতে পারছেন না? জি জি বুঝেন। জি ম্যাম, ঠিক হ্যাঁ, আছে। তারপর দেখো, টার্মিনাল অবজেক্টিভস ডিসক্রাইব, বলছে টার্মিনাল অবজেক্টিভ কি ডিসক্রাইব করে? রেজাল্ট, প্রসেস, প্রসিজার, কোর্স। টার্মিনাল অবজেক্টিভ ডিসক্রাইব, উত্তর কি হবে বলুন? রেজাল্ট। টার্মিনাল বলতে, হ্যাঁ কারেক্ট আনসার, যে বলেছেন কারেক্ট বলেছেন, রেজাল্ট হবে উত্তর। তো বলুন কেন? টার্মিনালটা একটা যে পরীক্ষা যেহেতু। টার্ম নেওয়া হয়, পরীক্ষার যে টার্ম গুলো নেওয়া হয়, হুম 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 তাতে আমাদের রেজাল্টের মাধ্যমেই সেটা প্রকাশ করা হয়। না না, এটা কারণ নয় যে পরীক্ষার টার্ম নেওয়া হয় রেজাল্টের মধ্যে বসে, এটা কারণ হচ্ছে লক্ষ্য। টার্মিনাল বলেছে। টার্মিনাল বলতে কি, যে শেষের যে এক্সামটা হয়, অন্তিম যে পরীক্ষাটা হয়, ফাইনাল যে পরীক্ষাটা হয়, ওটাকে টার্মিনাল পরীক্ষা বলা হয়। এবং টার্মিনাল অবজেক্টিভ কি ডিসক্রাইব করে? টার্মিনাল অবজেক্টিভের ফল কি হয়ে থাকে? রেজাল্ট হয়ে থাকে অবশ্যই, এটা হচ্ছে কারণ। তারপর দেখুন, ইনক্লুসিভ ক্লাসরুম আর টিচার শুড,
বলছে একটা ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষকের উচিত ইগনোর কালচারাল ডিফারেন্স অফ স্টুডেন্টসদের মধ্যে যে কালচারাল ডিফারেন্সটা হয় সেটাকে ইগনোর করা, প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু কালচার। বলছে স্টুডেন্টসদের বিলঙ্গিংটাকে, কালচারের যে বিলঙ্গিংটা সেটাকে প্রমোট করা মানে উন্নত করে তোলা, রেসপেক্ট অ্যান্ড ভ্যালিউ অল কালচার্স, সমস্ত কালচারকে রেসপেক্ট করা এবং ভ্যালু দেওয়া। নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে উত্তর? and value all অপশন সি culture. ম্যাম, সি 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 অপশন সি ম্যাম। সি Respect and value all culture. সবটাই হবে অল অফ দিস। রেসপেক্ট সি উত্তর হবে। হবে এটা। এন্ড ভ্যালু সি অল কারেক্ট কালচার। আনসার, সি। হ্যাঁ, সি কারেক্ট আনসার। রেসপেক্ট, তো ডিস্টার্ব করে না এটা। রেসপেক্ট এন্ড ভ্যালু অল কালচার, সমস্ত কালচারকে রেসপেক্ট করা এবং ভ্যালু দেয়া। এবার ইনক্লুসিভ ক্লাসরুম কাকে বলে? ইনক্লুসিভ ক্লাসরুম মানে হচ্ছে যে এমন একটা ক্লাসরুম যেখানে ইরেসপেক্টিভলি মানে নির্বিশেষে স্টুডেন্টসদের সমস্ত অ্যাবিলিটি, স্কিলস, যে দক্ষতাগুলো আছে, যে ক্ষমতাগুলো আছে, সেইগুলোকে কি করা, সেইগুলোকে মেনে নেওয়া, সেইগুলোকে ওয়েলকাম করা হলিস্টিক্যালি, সেইগুলোকে সমস্ত কিছুকে নিয়ে জাজ করা, সেগুলোকে ইগনোর করা যাবে না। কোনো স্টুডেন্টস এর কালচারাল ডিফারেন্সকে ইগনোর করা, ইগনোর একটা নেগেটিভ সেন্স না, এটাকে তো প্রথমেই বাদ দিয়ে দিতে হবে। নেগেটিভ বলেছি না, নেগেটিভ অপশনগুলোকে বাদ দেবেন। তো বলছে প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু কালচার, বলছে স্টুডেন্টস এর কালচারের যে বিলঙ্গিং সেটাকে প্রমোট করা। ইনক্লুসিভ ক্লাস বলছে রেসপেক্ট এন্ড ভ্যালু অল কালচার, এটাই হবে উত্তর, কারণ সমস্ত কালচারকে কি বলে শ্রদ্ধা করা এবং ভ্যালু দেওয়াই হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের উচ্চ। একটা টিচারের এটাই উচিত যে সমস্ত কালচারকে রেসপেক্ট করা এবং ভ্যালু দেওয়া। বুঝতে পেরেছেন? আমাদেরকে অনেক কোশ্চেন করতে হবে, এইমাত্র 10টা কোশ্চেন হয়েছে, তো একটু তাড়াতাড়ি করে আমরা এগোবো। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ঠিক Clear. আছে, ক্লিয়ার। ইয়েস ম্যাম। একটু তাড়াতাড়ি করে এগোবো, আমাদের Clear অনেক আছে, কোশ্চেন করতে হবে। এইমাত্র 10টা কোশ্চেন হয়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে। দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অন দ্য লার্নিং অফ চিলড্রেন ইজ ভিজিবল ইনসাইড অফ ক্লাসরুম। বলছে দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অন লার্নিং, এখন the maximum impact on the learning of children, বলছে একটা বাচ্চার শেখার সব থেকে বেশি যে ইম্প্যাক্ট মানে প্রভাব, যে বেশি যে প্রভাবটা করে ইজ ভিজিবল ইনসাইড অফ ক্লাসরুম, যেটা ক্লাসরুমের মধ্যে দেখা যায়। ভিজিবল মানে কি? দেখা যায় ক্লাসরুমের মধ্যে। কোনটা? ডিসিপ্লিন অফ ক্লাসরুম, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম, সোশ্যাল এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে উত্তর? অপশন সি। ভেবে চিন্তে বলুন। বি বি সি সোশ্যাল এনভায়রনমেন্ট ক্লাসরুম। সোশ্যাল কিভাবে বলছেন? এ হবে ম্যাম, এ। বি নাম্বার হবে। সোশ্যাল কিভাবে বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ডিসিপ্লিন অফ ক্লাসরুম ম্যাম। সাইকোলজিক্যাল হবে, সাইকোলজিক্যাল উত্তর হবে। সাইকোলজি। দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অন দ্য লার্নিং অফ চিলড্রেন ইজ ভিজিবল ইনসাইড অফ ক্লাসরুম, বলছে সব থেকে স্টুডেন্টদের শিক্ষার যে প্রভাবটা পড়ে সব থেকে বেশি ক্লাসরুমের মধ্যে যেটা দেখা যায়, কোনটা? সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম। ক্লাসরুমের যে সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টটা সেটা তার ডিসিপ্লিন অফ ক্লাসরুম, ক্লাসরুমের ডিসিপ্লিনের দ্বারা একটা স্টুডেন্টের কতটা লার্নিং এর প্রতি, শিক্ষার প্রতি, লার্নিং এর প্রতি কতটা, শেখার প্রতি কতটা প্রভাব, সেটা ক্লাসরুমের ডিসিপ্লিন থেকে বোঝা যাবে না। সোশ্যাল এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম, ক্লাসরুমের যে সামাজিক যে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সামাজিক যে পরিবেশ সেটা থেকে বোঝা যাবে না। সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট থেকে বোঝা যাবে। ক্লাসরুমের সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট থেকেই বোঝা যাবে যে সাইকোলজিক্যালি স্টুডেন্টদের মাইন্ডসেট কিরকম, সাইকোলজিক্যালি স্টুডেন্টরা কতটা ফিট এবং ফাইন, ক্লাসের জন্য কতটা প্রস্তুত এবং ক্লাসের জন্য কতটা তারা মেন্টালি প্রস্তুত। ঠিক আছে, কতটা মেন্টালি প্রস্তুত সেটা দেখে বোঝা যাবে যে স্টুডেন্টের কতটা বেশি তার শেখার প্রতি প্রভাব, সেটা তার মেন্টালি ফিজিক্যালি ফিট দেখে বোঝা যাবে। সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার। তারপর দেখুন লেসন প্ল্যান হেল্পস ইন ডিটারমাইনিং, বলছে লেসন প্ল্যান হেল্প করে থাকে কি ডিটারমাইন করার জন্য? লার্নিং অবজেক্টিভস অফ স্কুল, লার্নিং অবজেক্টিভস শেখার উদ্দেশ্য, শেখার অবজেক্টিভ, না অবজেক্টিভ অফ স্কুল, না স্কুলের অবজেক্টিভ, না অবজেক্টিভ সেট বাই হেডমাস্টারের দ্বারা সেট করা অবজেক্টিভ, না অবজেক্টিভস অফ গভর্নিং বডির দ্বারা সেট করা অবজেক্টিভ। কোনটা হবে উত্তর? লার্নিং অবজেক্টিভস। স্যার হেডমাস্টার হুম,
কি কি অপশন এ লার্নিং অবজেক্ট হ্যাঁ লার্নিং অবজেক্টিভস, হ্যাঁ উত্তর হবে লার্নিং অবজেক্টিভস। ঠিক আছে, লার্নিং অবজেক্টিভস কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে ইন অ্যাডি মডেল এ স্ট্যান্ডস ফর। অ্যাডি মডেল পড়েছেন কেউ আপনাদের মধ্যে? আমি পড়িনি অ্যাডি মডেল, পড়লো ভুলে এখানে গেছি বলছে ম্যাডাম। অ্যাডি মডেলের এ স্ট্যান্ডস ফর, এ সমান কি? অ্যানালিসিস, অ্যাচিভমেন্ট, অ্যাসেসমেন্ট, অ্যাপ্লিকেশন। কে বলতে পারবে? অ্যানালাইসিস। রাইট, এক্স্যাক্টলি, অ্যানালিসিস, এই যে উত্তর। অ্যানালাইসিস আর সিনথেসিস। না তাই তো ওটা না? আলাদা, অ্যানালিসিস সিনথেসিস ওগুলো আলাদা, এটা অ্যাডি মডেল আলাদা। ওর সাথে মিলিয়ে ফেলবেন না, ওটা ব্লুমস ট্যাক্সোনমি আলাদা, অ্যাডি মডেল আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ব্লুমস ট্যাক্সোনমি আপনাদের সিলেবাস আছে, ওটাও পড়ানো হবে। এটা অ্যাডি মডেল আলাদা। অ্যাডি মডেলটা আপনারা শিখে নিন আজকে। অ্যাডি হচ্ছে যে এটা অ্যানালিসিস, ঠিক আছে, অ্যানালাইজ বলতে পারেন আপনি। লিখে নিন যারা যদি খাতা পেন নিয়ে কেউ বসে থাকেন। তারপর ডি যে আছে, ডি ফর হচ্ছে ডিজাইন। ডি ফর কি? ডিজাইন। হ্যাঁ, তারপর ডি, প্রথম ডি হচ্ছে ডিজাইন, দ্বিতীয় ডি ডেভেলপ। প্রথম ডি ডিজাইন, দ্বিতীয় ডি ডেভেলপ। তারপর আই, তারপর কি আছে? আই, আই মানে হচ্ছে ইমপ্লিমেন্ট। কি কি বললাম কেউ বলুন একজন? কেউ একজন বলুন কি কি বললাম? ডিজাইন ডেভেলপমেন্ট ডিজাইন, আরেকটা ডি থেকে ইডিয়া কি বলেন? ইডিয়া ম্যাডাম? আই থেকে এমপ্লয়মেন্ট। এবার বলুন কে বলছিলেন, এবার বলুন। একটা ইয়ে থেকে অ্যানালাইজ, হুম, আর একটা ডি থেকে আপনার ডিজাইন, একটা হ্যাঁ। ডেভেলপ, আই থেকে বলেন। আর একটা হ্যাঁ, ইমপ্রুভ, আর একটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট। ইমপ্রুভ আমি বলিনি একবারও, ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট। হ্যাঁ, এবং লাস্টের ইটা ইভালুয়েশন। ইভালুয়েট। ঠিক আছে, ক্লিয়ার, এক্স্যাক্টলি ক্লিয়ার। তারপরে কোশ্চেন, মাইক্রো টিচিং ইজ মোর এফেক্টিভ। বলছে সব থেকে কোন ক্ষেত্রে মাইক্রো টিচিংটা বেশি এফেক্টিভ হয়ে থাকে? মাইক্রো টিচিং ডিউরিং দ্য প্রিপারেশন ফর টিচিং প্র্যাকটিস এর প্রিপারেশন বা প্রস্তুতির সময়, ডিউরিং দ্য টিচিং প্র্যাকটিসের সময়, আফটার দ্য টিচিং প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে। এটা আবার হয় কখনো? নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে উত্তর বলুন? অপশন এ। হুম, মাইক্রো টিচিং তো পড়ে। প্র্যাকটিস অফ দ্য টিচিং। 4 হবে। 4 হবে না, ডিউরিং দ্য প্রিপারেশন। এ নাম্বার। আচ্ছা, আপনাদেরকে উত্তর দেওয়ার আগে বলুন মাইক্রো টিচিং কি? হোয়াট ইজ মাইক্রো অপশন টিচিং? বি হবে ম্যাম। রাইট, এক্স্যাক্টলি কারেক্ট, এক্স্যাক্টলি কারেক্ট। যে বলেছে ঠিক বলেছে, এটাই হবে উত্তর। এটা ডিউরিং দা, কোথায় গেল? এই যে ডিউরিং দা টিচিং প্র্যাকটিস বলছে মাইক্রো টিচিং সব থেকে বেশি এফেক্টিভ হয়ে থাকে টিচিং প্র্যাকটিসের সময় হয়ে থাকে, প্রিপারেশনের সময় হয় না কো, পরে তো মোটেই হবে না, একদম বাদ। প্রিপারেশনের সময় হবে না, ডিউরিং হয়ে থাকে। মাইক্রো টিচিং কি কে বলতে পারবে? জেনারেল টিচিং। হ্যাঁ, জাস্ট 6 to 10 minutes অল্প টাইমে টিচিং, যেটা ছাত্র টিচিং। না, মাইক্রো টিচিং অল্প টাইমে টিচিং নয়। মাইক্রো টিচিং হচ্ছে যে একটা টিচার ট্রেনিং এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট টেকনিক। মাইক্রো টিচিং হচ্ছে এমন একটা, 6 থেকে 10 জন স্টুডেন্ট থাকবে, মানে 10 স্টুডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার 6 to 10 মিনিটের মধ্যে হবে এই টিচিংটা। হ্যাঁ, এবং এটার উদ্দেশ্য কি থাকবে? যে এটা ওই প্র্যাকটিস মানে টিচিং ডেভেলপের জন্য। এটা থাকবে কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাওয়ার জন্য। ফিডব্যাক কোনো স্টুডেন্টসদের কাছ থেকে বা টিচারদের একটা ছোট দল থাকবে বা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক গেইন করা, যে তারা যে কাজটা করেছে কিভাবে হয়েছে, ভালো হয়েছে কিনা, ঠিক হয়েছে, এবং পরবর্তীতে কি ধরনের ইমপ্রুভমেন্ট করতে পারে, কি ধরনের সেই টিচিং এ উন্নতি ঘটাতে পারে, এইসব বিষয় নিয়ে একটা টিচিং হয়ে থাকে, সেটাকে মাইক্রো টিচিং বলে থাকে। কিসের উদ্দেশ্যে? যদি পরীক্ষায় আসে তাহলে বলবেন ফিডব্যাকের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফিডব্যাক। ফিডব্যাকের উদ্দেশ্যে। ঠিক আছে। তারপর হচ্ছে ডাইমেনশনাল টিচিং এইডস আর। টিচিং এইডস থেকে কোশ্চেন আছে, টিচিং এইডস থেকে কোশ্চেন প্রত্যেকবারই আসে, টিচিং এইডস থেকে কোশ্চেন। ঠিক আছে, মডেল
এক নাম্বার মডেল, টিচিং এইডস থেকে কোশ্চেন আসে, টিচিং এইডস পড়ে রাখা দরকার। এক নাম্বার মডেল, 2 চার্ট, 3 অবজেক্ট, ডি অল অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে উত্তর? all of the above. সবটাই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অল অফ দ্য অ্যাবাভ। তো 3 ডাইমেনশনাল এইডস, টিচিং এইডস যেগুলো হয় সেগুলো হচ্ছে এগুলো চার্ট, অবজেক্ট, উপরে একটা কি বাদ গেল? মডেল, তাই না? Model. Yes. মডেল। তারপর আরো আছে যেমন চার্ট, চার্ট তো এখানে লেখাই আছে, স্পেসিমেন্স, পাপেটস, মডেল, অবজেক্ট, চার্ট, এগুলি হচ্ছে টিচিং এইড, এগুলো লিখে রেখে দেবেন। টিচিং এইডস মানে কি কে বলতে পারবে? আবার কারো কনফিউশন নেই তো টিচিং এইডস মানে কি আবার? টিচার শিক্ষা দেওয়া, সেগুলো। অডিও ভিজুয়াল, তারপরে ভিজুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যন্ত্রপাতিগুলো টিচিং এর জন্য ব্যবহার হয়ে থাকে টিচিং এইডস। এখানে বলছে অবজেক্টিভস ক্যান বি মেড চ্যালেঞ্জিং বাই চেঞ্জিং দা, বলছে অবজেক্টিভস বা টিচিং এর যে সেটআপ, গোল সেটআপ করা হয়, সেই গোলটা কোন চেঞ্জিং এর মাধ্যমে কি পরিবর্তন করে চ্যালেঞ্জ করা যাবে? ভার্ব, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভস। কমন সেন্স থেকে এটা উত্তর হয়ে যাবে। Noun. না, Adjective. কমন সেন্স থেকে উত্তর। অবজেক্টিভস ক্যান বি মেড চ্যালেঞ্জিং বাই চেঞ্জিং দা, কি জিনিসটা চেঞ্জ করলেই হয়ে যায়? ভাব। ভার্ব ভাই, ভার্ব চেঞ্জ করলেই তো হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? প্রশ্নটা কি বলছে ম্যাম? প্রশ্নটা বলছে অবজেক্টিভস ক্যান বি মেড চ্যালেঞ্জিং বাই চেঞ্জিং দা, বলছে অবজেক্টিভ বা টিচিং এর যে গোল থাকে সেই গোলটাকে চ্যালেঞ্জিং করা যাবে কি পরিবর্তনের দ্বারা? ভার্ব পরিবর্তন করে চ্যালেঞ্জিং করা যাবে, না অ্যাডভার্ব, না নাউন, না অ্যাডজেক্টিভ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছেন তো? হ্যাঁ। হ্যাঁ, এটা খালি দাগ হয়ে যাচ্ছে। তারপর দেখুন নলেজ ইজ, এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে কে বলতে পারবে? Knowledge is বললাম হ্যাঁ? ট্যাক্সোনমি, বললাম হ্যাঁ ট্যাক্সোনমি। knowledge is হ্যাঁ, information. আন্ডারস্ট্যান্ডিং। ব্লুমস টেক্সোনমি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবেই হবে 100%, এবং আপনাদের সিলেবাসে আছে, ডিটেলসে পড়ানো হবে কোর্সে ইনশাআল্লাহ। যারা এখনো কোর্স জয়েন করেনি করে নিন, একদম সব থেকে অল্প প্রাইসে, এর থেকে কমে আবার কি চান, তাই না? আন্ডারস্ট্যান্ডিং হবে। নলেজ ইজ, নলেজ, এখানে ব্লুমস টেক্সোনমি পড়লে এই উত্তরটা ঠিক হবে, না পড়লে হবে না, তবু কমন সেন্স থেকে হতে পারে না। আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হতে পারে? এখানে নলেজ বলছে তো, আপনি ব্লুমস টেক্সোনমি আরেকবার পড়ে নেবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন, Exactly. অ্যাপ্লিকেশন, Exactly. ইনফরমেশন। হ্যাঁ, Information. এই যে উত্তর দেখে নিন, ইনফরমেশন। নলেজ, নলেজ মানে তো জানা। নলেজ জ্ঞান, ওগুলো নলেজ জানা ফানা নয়, এগুলো হচ্ছে ব্লুমস টেক্সোনমি বলে একটা চ্যাপ্টার আছে, ওটাকে পড়তে হবে, ওটা পড়লে ওখানে ক্লিয়ার হয়ে যাবে। একটা টপিক আছে, ওই লার্ন বাই, আমরা শিখি কিসের দ্বারা? টাচিং এর দ্বারা, ছুঁয়ে, লিসনিং, শুনে, সিং, দেখে, অল দ্য অ্যাবাভ, সমস্ত, উপরে সমস্ত উল্লেখিত। এটা কি হবে? লিসনিং, লিসনিং, লিসনিং। Listening, ma'am. আল্লাহ, অল দ্য অ্যাবাভ হবে, সমস্ত কিছুর দ্বারাই তো শিখি আমরা। All above. Come on. আমরা সমস্ত কিছুর দ্বারা শিখি, অল দ্য অ্যাবাভ। उसके बाद देखिए बेटर लर्निंग कम्स फ्रॉम लिसनिंग इज द अप्रोच ऑफ, বলছে বেটার লার্নিং কামস ফ্রম, বেটার লার্নিং সব থেকে ভালোভাবে যে শেখাটা, লার্নিংটা হয় লিসনিং এর মাধ্যমে, শুনে শেখা। ইজ দ্য অ্যাপ্রোচ অফ, কোন ধরনের অ্যাপ্রোচ এটা? ডিসকাশন মেথড, লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, সেমিনার মেথড, বলুন। Lecture method. কোথা যাবে? Discussion method. Again, number A, discussion method. ডিসকাশন মেথড। ডিসকাশন মেথড এ হবে। লেকচার মেথড হবে। এখানে লিসনিং বলছে না, এখানে দেখুন এখানে কি বলছে? লিসনিং, শোনা। লেকচারে স্যার লেকচার দেয় আর আমরা শুনি, লেকচার মানে কি? একজন দিচ্ছে আর বাকিরা তো শুনছে, এখানে শোনার কথা বলছে না। ডিসকাশনে তো ডিসকাস হয়, এখানে কি শুনি আমরা, এখানে আমরাও বলি। ডেমনস্ট্রেশন একদম করে দেখানো, যেটা সেমিনারে যেটা এখানেও শোনা হয়, কিন্তু লেকচার মেথডে টিচার বলে আর আমরা শুনি। আর এখানে লিসনিং এর কথাই বলছে, তো একটা
আন্দাজে কমন সেন্সে একটা দিয়ে দেওয়া যাবে যে লেকচার মেথডই হবে, কিন্তু এটা আন্দাজে দিতে হবে না, এটা ডিটেলসে পড়ানো হবে। লেকচার মেথড কে, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন, এগুলো কোর্সে ডিটেলসে পড়ানো হবে। এখন ডিটেল করতে যাবো না, তাহলে বেশি কোশ্চেন হবে না, মাত্র 19টা কোশ্চেন। ম্যাম বলছি হ্যাঁ? ম্যাম আগের কোশ্চেনটা একটু দেখেন তো, এর আগের কোশ্চেনটা একটু। হ্যাঁ, দেখাচ্ছি। এই তো, উই লার্ন বাই, আমরা শিখি যেটার দ্বারাই, টাচ করে, লিসনিং করে, শুনে, সিং, দেখে, অল অফ দ্য অ্যাবাভ হবে উত্তর। উত্তর হবে অল অফ ঠিক দ্য আছে অ্যাবাভ। ম্যাম, এটা হুম, ঠিক আছে। ঠিক আছে। ম্যাম যেগুলো তারপর দেখছি হ্যাঁ, যেগুলো অ্যান্সার বলছেন সবগুলো কি ঠিক অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার গুলো সবগুলো ঠিক আছে কি সবগুলো? নিচে কি? আমি যে আনসার গুলো এখানে দেখাচ্ছি, হ্যাঁ সব ঠিক আছে, ওটাই বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। সব কারেক্ট আনসার দেখাচ্ছি। আমি ভুলভাল আনসার পড়াবো নাকি ডেমো ক্লাসে এসে। ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড পড়েছেন তো? অল দ্য অ্যাবভ। হ্যাঁ ম্যাম। তো বলুন ইন্ডাকটিভ কি হয়ে থাকে, কে বলবে? অল দ্য অ্যাবভ। ইন্ডাকটিভ বলুন। অল দ্য অ্যাবভ হবে। ইন্ডাকটিভ পার্টিকুলার টু জেনারেল হয়ে থাকে, কি হয়ে থাকে? পার্টিকুলার টু জেনারেল হয়ে থাকে। আর ডিডাকটিভ জেনারেল টু পার্টিকুলার হয়ে থাকে। ক্লিয়ার? এনকারেজেস স্টুডেন্ট পার্টিসিপেশন। ইন্ডাকটিভ বলতে মানে সব ধরনের জ্ঞান পাওয়া যায় আর কি। না, সেহেতু আমি তো সবকিছু এখন টাইম নেই, মাত্র 19টা কোশ্চেন হয়েছে, আমাদেরকে অনেক কোশ্চেন করতে হবে, তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি। এগুলোকে ডিটেলসে পড়ানো হবে পরে কোর্সে। আমি কিছু কিছু বলছি যেগুলো টাইম পাচ্ছি যতটা। এনকারেজেস স্টুডেন্ট পার্টিসিপেশন, স্টুডেন্টের পার্টিসিপেশনকে উৎসাহ দেয়। ক্রিয়েটস কিউরিসিটি, স্টুডেন্টের মধ্যে উৎসাহ তৈরি করে। লার্নিং বাই ডুইং, করার মাধ্যমে শেখা। অল অফ দ্য অ্যাবাভ, তো সমস্তগুলোই হবে অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? Yeah. দোজ টিচার্স আর পপুলার অ্যামং স্টুডেন্টস হু, বলছে স্টুডেন্টস এর মধ্যে ওই টিচার গুলোই হচ্ছে পপুলার, মানে বিখ্যাত, জনপ্রিয়, যারা অ্যাওয়ার্ড গুড গ্রেডস, যারা ভালো গ্রেড মার্কস দেয় পরীক্ষায়। টেক ক্লাসেস উইথ এক্সট্রা টিউশন ফি নিয়ে ক্লাস নেয়। হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেম, স্টুডেন্টকে তো হ্যাঁ অপশন সি ম্যাম। হ্যাঁ কারেক্ট। হেল্প Option C. স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেম। কারেক্ট। তারপর টিচার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য টিচার লার্নিং প্রসেস, টিচিং লার্নিং প্রসেস হবে। বলছে টিচার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে অ্যাজ এ ফ্যাসিলিটেটর, মানে বলুন অ্যাজ এ ফ্যাসিলিটেটর, একজন মানে তিনি সহকারী হিসেবে। সহকারী হিসাবে। ফ্যাসিলিটেটর মানে যে সাহায্য করে, ফ্যাসিলিটেট মানে সহজতর করে তোলা, ফ্যাসিলিটেট মানে সহজতর করে তোলা, ফ্যাসিলিটেটর মানে যে সহজতর করে তোলে, একজন ফ্যাসিলিটেটর। দুই, অ্যাজ এ অ্যাডভাইজার, একজন পরামর্শদাতা। অ্যাজ এ পার্টিসিপেন্ট, নান অফ দিস, কোনটা হবে? অ্যাজ এ পার্টিসিপেন্ট। এটাই উত্তর। পার্টিসিপেন্ট, না, ভেবে বলুন। এর নাম্বারটা সহজ করে তো। এ বি দুটোই লাগছে ম্যাম। দুটো তো A, B দিতে would পারবেন work. না, এ দুটো তো বি অপশন দুটোই নেই এখন। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? অপশন আছে। এই এখন অপশনে তাহলে কি আছে ম্যাম? Is the হ্যাঁ, application অ্যাজ এ আছে। ফ্যাসিলিটেটর আছে। এটা হচ্ছে ফ্যাসিলিটেটর, অ্যাজ এ ফ্যাসিলিটেটর। এ হবে তাহলে এখন। অপশন সি দুটো হবে আছে ম্যাম, তাহলে অপশন সি। এ হবে এ। এটা ইয়ে হবে। আচ্ছা, তো দেখে নি উত্তর। উত্তর এটাই হবে, অ্যাজ এ ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেট মানে সহজতর করে তোলা, ফ্যাসিলিটেটর মানে যে সহজতর করে তোলে পড়াশোনাটাকে, স্টাডিটাকে, টিচিং লার্নিং প্রসেসটাকে যে সহজতর করে তুলবে তাকেই না দরকার, না যে অ্যাডভাইস দিয়ে যাবে শুধু। এমনিতেই লোক কারোকে অ্যাডভাইস পছন্দ করে না। তিন হচ্ছে অ্যাজ এ পার্টিসিপেন্ট। অ্যাজ এ পার্টিসিপেন্ট তো কোনো মতেই হবে না। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? কোনটা? এটা? এই তো দেখুন,
এই যে এটা কোশ্চেন, টিচার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। যে টিচিং লার্নিং প্রসেসে টিচার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? টিচিং লার্নিং প্রসেসে টিচার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি হিসেবে? ফ্যাসিলিটেটর, অ্যাডভাইজার, পার্টিসিপেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। তারপরে কোশ্চেন, ইট ইনক্লুডস কন্টেন্ট, প্ল্যানিং, এক্সপিরিয়েন্স এন্ড লার্নিং অ্যাক্টিভিটি। বলছে এই চারটের মধ্যে সিলেবাস, কারিকুলাম, অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট, এই চারটের মধ্যে কোনটা লার্নিং এক্সপিরিয়েন্স এবং লার্নিং অ্যাক্টিভিটিতে ইনক্লুড থাকে? কোনটা বলুন চারটের মধ্যে? কারিকুলাম, কন্টেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্স এবং লার্নিং অ্যাক্টিভিটি। কারিকুলাম। বলুন। কারিকুলাম, অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট, সিলেবাস। কারিকুলাম এর মধ্যে ওটা আলাদা, বাকিগুলো একসঙ্গে মিলে আছে তিনটে। লার্নিং এক্সপেরিয়েন্স হচ্ছে এটা, অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা তো হবে না, অ্যাসাইনমেন্ট। একটু ভাবুন, একটু সময় নিন, একটু ভাবুন। কন্টেন্ট সিলেবাস সাথে মিলছে। এখানে প্রশ্নটা দেখে দেখে ভাবুন না, প্রশ্নটা দেখে দেখে ভাবুন। কন্টেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্স এবং লার্নিং অ্যাক্টিভিটি। ও সরি, কারিকুলাম হবে, কারিকুলাম। কারিকুলামে হবে। এক্স্যাক্টলি, কারিকুলাম উত্তর হবে। সিলেবাস কখনোই হবে না, সিলেবাসে কখনো উত্তর দেবেন না, কারিকুলাম থেকে উত্তর হবে। কারিকুলাম পাঠ্যক্রম। কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে একটা স্বল্প ডিফারেন্স আছে, বাদ বাকি একই। মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর ফর চিলড্রেন লার্নিং ইজ। জি বলুন। কারিকুলামটা একটু বড় আর সিলেবাসটা ছোট। মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর ফর চিলড্রেন লার্নিং ইজ, বলছে একটা বাচ্চার শেখার যে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মোস্ট এসেনশিয়াল সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা কোনটা? টিচার্সের টিচিংটা, অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম, ক্লাসরুমের পরিবেশটা, রেডিনেস ফর লার্নার্স, লার্নার রেডিনেস, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ কি হবে? অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম, কনফার্ম। ভালো করে ভাবুন। অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম এটা দরকার আছে, টিচার দরকার আছে, সবগুলোই দরকার আছে। রেকর্ডিং হচ্ছে, ক্লাসের রেকর্ডিং হচ্ছে, সবগুলোই দরকার আছে। হচ্ছে। ঠিক আছে। মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর ফর চিলড্রেন লার্নিং ইজ, অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম হবে এটা। এখানে মোস্ট এসেনশিয়াল বলছে, সব থেকে প্রয়োজনীয় কোনটা? টিচার। সব থেকে প্রয়োজনীয় তো রেডিনেস, যে লার্নার প্রস্তুত আছে কিনা, লার্নার যে শিখছে, যে স্টুডেন্ট সে প্রস্তুত আছে কিনা শেখার জন্য। অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম, ক্লাসরুমের পরিবেশ, ক্লাসরুমের এর কোনো ম্যাটারই করে না। আর টিচার্স টিচিংও নয়, সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যেটা শেখার জন্য সেটা হচ্ছে লার্নারের রেডিনেস। এটা অনেক পিওয়াইকিউ কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার এসেওছে আগে, তারপরে এটা রিপিট হয়েছে কোশ্চেনটা, যে লার্নার রেডি আছে কিনা, এটাই সব থেকে আগে দেখবে। মানে আমি বলছিলাম যে মোস্ট এই কথাগুলো থাকলে পরে ওই যেটা পার্টিকুলার হবে সেটাই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা মোস্ট থাকলেই পার্টিকুলার দেবেন ওটা না, কিন্তু ওখানে যে অপশন গুলো আছে সেগুলো তো দেখতে হবে। যেমন অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম তো হতেই পারে না, না সেই হিসেবে। না, অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম এটা তো হতে পারে ম্যাম, না যখন মোস্ট বলেছে অ্যাটমসফিয়ার অফ ক্লাসরুম হতে পারে, কিন্তু যেহেতু মোস্ট বলেছে সেহেতু এটা মানে হবে না আর কি। অ্যাটমসফিয়ার কি করে হতে পারে? মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর ফর চিলড্রেন লার্নিং ইজ, একটা বাচ্চার জন্য সবথেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শেখার জন্য। না বলছি এখানে এটা হবে না, মোস্ট যদি না বলতো অ্যাটমসফিয়ারটা তো হবে। মানে ক্লাসরুমের যদি অ্যাটমসফিয়ার মানে সিচুয়েশন না থাকে, ক্লাসরুমটা ভালো না থাকে, তাহলে তো ওখান থেকে শিক্ষা অর্জন করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে ওয়াল দা অ্যাবাভ যে আছে, যদি মোস্ট থাকে তবে আমরা পার্টিকুলার খুঁজবো, আর নাহলে খুঁজবো না। এরকম ধরনের কি সলিউশন আছে? এরকম বলছি আমি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না।
এখানে আমি বলতে চাইছিলাম ম্যাম, যদি এখানে মোস্ট না থাকতো তাহলে তাহলে সবগুলো অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার করা যেত আর কি। টিচার হতে পারতো। ক্লাসরুম আছে, লার্নার নেই, কাকে পড়াবো? সেরকম কি কোশ্চেন আপনার কোনো ঘাটা আছে বা কিছু এরকম আমি বলতে চাইছি আর কি। হ্যাঁ, এরকম আরো কোশ্চেন ঘাটানো আছে, মানে নানা মানে দেখা রয়েছে যে মোস্ট দিয়ে অল দা অ্যাবভ দিচ্ছে বা মোস্ট ছাড়াই অল দা অ্যাবভ দিচ্ছে, এরকম কোশ্চেন কিছু আছে এর উপরে এরকম আর কি। না থাকার কি আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। সব ক্ষেত্রে যে মোস্ট থাকলেই হবে পার্টিকুলার সেটাও নয়। ম্যাম গো অ্যাহেড, বলছি ডিটেলে পড়াবেন তখন জানতে পারবো। ঠিক আছে। ডিটেলে তো পড়ানো হবেই। ওয়াহিদ লার্নিং ইজ আ ন্যাচারাল অ্যাক্টিভিটি অফ, বলছে লার্নিং Learner. কোন জিনিসের ন্যাচারাল অ্যাক্টিভিটি? লার্নার, টিচার, ইন্ডিভিজুয়াল, লিভিং অর্গানিজম। লার্নার। সবাই বলুন, বাকিরা লার্নার। আর সবাই বলুন। বলুন। লার্নিং হ্যাঁ, লার্নিং টিচার লার্নার। ডি উত্তর হওয়ার কথা, ডি। আল্লাহ, লিভিং অর্গানিজম। বুঝতে পারলাম না এটা। লিভিং লার্নিং ইজ আ কোশ্চেনটা বুঝে ন্যাচারাল আসলাম। অ্যাক্টিভিটি অফ। লিভিং অর্গানিজম মানে কি? মানুষ। লিভিং অর্গানিজম মানে হচ্ছে কি, যারা বাস করে, যারা বেঁচে থাকে, কারা? আমরাই তো মানুষ। বুঝতে পারলেন? আর ন্যাচারাল অ্যাক্টিভিটি বলেছে, তাহলে তো লিভিং অর্গানিজমই হবে। লিভিং অর্গানিজম মানে কি? মানে যারা বেঁচে থাকে পৃথিবীতে, কারা? আমরাই তো। আমরাই হচ্ছে লিভিং অর্গানিজম। আমাদের কি বলা হয়? লিভিং অর্গানিজম, মানুষকেই। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম প্রশ্নটা আগে বুঝিয়ে দেন, তারপরে answer টা বলুন। লার্নার হবে না ম্যাম, লার্নার মানুষ ছাড়া আর লার্নার কে হচ্ছে? এক্স্যাক্টলি। মানুষ ছাড়া লার্নার কে হচ্ছে? লার্নার তো অ্যান্সারটা হতে পারে। লার্নিং ইজ আ ন্যাচারাল অ্যাক্টিভিটি অফ। এই কোশ্চেনের উত্তরটা ভুল দেওয়া আছে নাকি বুঝতে পারছি না। মানে খুব চাপের। আমার তো মনে হচ্ছে ম্যাডাম ভুল আছে। লিভিং অর্গানিজম মানে আলাদা কিছু হবে। আপনি ভাবেন যে বেঁচে থাকার জন্য শিখতে হবে, বেঁচে থাকার জন্য। লার্নিং মানে শিখন, ইজ এ ন্যাচারাল অ্যাক্টিভিটি অফ। শিখন হয় একটি প্রকৃতিগত কাজ অফ, বেঁচে থাকার জন্য, যে মানে বেঁচে থাকবো ওই কারণে শিখতে হবে। মূলত শিখন প্রয়োজন। হ্যাঁ, ওই উদ্দেশ্য নিয়ে যেতে পারে, কিন্তু লিভিং অর্গানিজম বলতে যারা বসবাস করে তাদেরকে লিভিং অর্গানিজম বলে। লার্নিং বুঝতে পারলেন? এটা পড়া দেখা যায় পুরো। দেখে নেবো আর একবার উত্তরটা, ওই কোশ্চেনের কি আছে, ঠিক আছে? তারপর তাড়াতাড়ি করি, নাহলে শেষ হবে না। 26টা কোশ্চেন হয়েছে মাত্র। দ্য প্রসেস অফ কোয়ান্টিটেটিভ জাজমেন্ট ইজ, বলছে কোয়ান্টিটেটিভ জাজমেন্টের যে প্রসেস। কোয়ালিটেটিভ টিচিং, কোয়ান্টিটেটিভ টিচিং পড়েছেন আপনারা? হ্যাঁ, পরিমাণগত পরীক্ষা আর কি। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ পড়েছেন? দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। জি ম্যাম। একটা পরিমাণগত আর একটা গুণগত। হ্যাঁ, এটা মেজারমেন্ট হবে, একটা কোয়ান্টিটি। কাউন্ট হয়, কাউন্টিং, আর একটা হচ্ছে কোয়ালিটির সাথে রিলেটেড। তো কোয়ান্টিটেটিভ আর কোয়ান্টিটিভ মানে কোয়ালিটেটিভ ডিটেইলস এ পড়ানো হবে। পরিমাণগত জাজমেন্ট, বিচার। এই দুটোকে আমি বলছি শুনুন, ডিটেইলস এ পড়ানো হবে, ঠিক আছে? এই দুটো থেকে কোশ্চেন আসে, বিশেষ করে নেটে তো প্রচুর কোশ্চেন আছে। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ছাড়া কোশ্চেন হয়ই না। তো উত্তর কি হবে এটা বলুন? মেজারমেন্ট ডি হবে। মেজারমেন্ট হবে। মেজারমেন্টই হবে। মেজারমেন্ট, অপশন বি। মেজারমেন্ট। সবাই একমত? অল দা অ্যাবভ করা ঠিক, সবই তো মেজারমেন্ট আছে ম্যাম। উত্তর হবে অল দা অ্যাবভ হবে। অপশন না না, একটু ভেবে বলুন। অপশন বি।
100%। অপশন বি 100%। ঠিক 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 মেজারমেন্ট। The process of quantitative measurement. Quantitative মানে কি? যেটা হচ্ছে গোনা যায়, কাউন্টিং করা যায়, যেটা ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ যেটা কোয়ালিটির সাথে রিলেটেড হয়। আর মেজারমেন্ট মানে কি? মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাণ, মেজার করা হচ্ছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কোয়ান্টিটেটিভই হবে, কারণ ইভালুয়েশন অ্যাসেসমেন্ট এইগুলো তো হয় না। মেজার করা আর কোয়ান্টিটির সাথে অ্যাসেসমেন্টের কোনো মিল আছে? মিল নেই। কোয়ালিটেটিভের সাথে মিল আছে, তাই জন্য উত্তর কি হবে? মেজারমেন্ট। তারপর select correct order. Skill acquisition phase, knowledge acquisition phase, transfer phase. Knowledge acquisition phase, skill acquisition phase, transfer phase, knowledge acquisition phase, skill acquisition phase, none of the above. এটা একটা চ্যাপ্টার আছে, একটা টপিক আছে এই ব্যাপারে, ঠিক আছে? এটা পড়ানো হবে। তো এখন বলুন কোনটা হবে। প্রথমে স্কিল অ্যাকুইজিশন ফেজ। আমি বলছি স্কিল যে দক্ষতা প্রথমে হয়, তারপর জ্ঞান, তারপর ট্রান্সফার হয়, না প্রথমে জ্ঞান তারপর দক্ষতা তারপর ট্রান্সফার ফেজ হয়, সেটাকে রূপান্তরিত করা, না প্রথমে ট্রান্সফার হয় তারপর নলেজ হয় তারপর দক্ষতা হয়? কোনটা বলুন, কোনটার পর কোনটা সিকোয়েন্সিয়ালি সাজান। আগে তো নলেজ হয়, তারপর নলেজ না হলে পরে কিভাবে হবে? নলেজই তো আগে গেইন করতে হবে। দেন স্কিল অ্যাকুইজিশন ফেজ, দেন ট্রান্সফার ফেজ। এটা বি নম্বর হবে। প্রথমে দক্ষতা আছে, না প্রথমে জ্ঞান, না প্রথমেই আমরা ট্রান্সফার করি, যে পরিবর্তন হয়, যে হয় বদল হয় যেটা? প্রথমে জ্ঞান আছে, আগে জ্ঞান অর্জন করতে হয় তবে জ্ঞান না আসলে পরে তারপরে দক্ষতা আসবে। জ্ঞান অর্জন করতে হবে, তখন দক্ষতা আসবে, তখন আবার এটা ট্রান্সফার করতে পারবো আর কি। তাহলে উত্তর কত নাম্বার হবে? অপশন বি তো লাগছে, বিটা তো লাগছে। অপশন বি কারেক্ট। প্রথমে জ্ঞান, তারপর স্কিল, দক্ষতা। প্রথমে নলেজ, জ্ঞান থাকবে তবে না আপনি স্কিল অর্জন করতে পারবেন। আপনার যদি জ্ঞানই না থাকে, শূন্য হন, তাহলে আপনি কি দক্ষতা অর্জন করবেন? প্রথমে তো কেউ দক্ষতা অর্জন করতে পারবে না। প্রথমে একটা কমন সেন্স লাগবে, একটা নলেজ থাকতে হবে, সেটার উপর বেস করে আপনি একটা দক্ষতা অর্জন করবেন, স্কিল অ্যাকুইজিশন ফেজ। তারপর সেই দক্ষতাটাকে আপনি ট্রান্সফার ফেজে নিয়ে যেতে পারবেন, সেই দক্ষতাটাকে আরো উন্নতি করতে পারবেন, সেটাতে আরো অনেক পরিবর্তন ঘটাতে পারবেন। তো প্রথমে জ্ঞান হবে উত্তর। এই যে knowledge acquisition phase, skill acquisition phase, transfer phase. তারপরের প্রশ্ন, what type of evaluation is used for ranking? ranking এর জন্য কোন ইভ্যালুয়েশনটা ব্যবহার হয় বলুন? criterion, reference, test evaluation, external examination, norm reference evaluation, formative evaluation. So evaluation বলে একটা চ্যাপ্টার আছে, ইউজিসি নেটেতেও আছে, বিএড এর টিচিং এও আছে, আর এখানে আপনাদের বিহারেও আছে। ইভ্যালুয়েশন চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? তো সেখানে ক্রাইটেরিয়ান, নর্ম, এক্সটার্নাল, ইন্টারনাল, ফরমেটিভ, তারপর আর তিনটে আছে। কি কি আছে? ফরমেটিভ, ডায়াগনস্টিক আছে, ফরমেটিভ আছে, আর একটা কি? এটা সি নাম্বার হবে। তো কি হবে উত্তর? র‍্যাঙ্কিং এর জন্য বলেছে। অপশন এ ক্রাইটেরিয়ন রেফারেন্স ইভালুয়েশন। অপশন এ এটা সি নাম্বার হবে। সি নর্ম না ক্রাইটেরিয়ান, এই দুটোর মধ্যে একটা হবে। নর্ম না হলে ক্রাইটেরিয়ান, এই দুটোর মধ্যে একটা। কোনটা? অপশন এ। অপশন এ 28টা কোশ্চেন হয়েছে মাত্র। আজকে 30-35টা করেন আজকে কোশ্চেন, 40টা করতে। হ্যাঁ তাই করি, অত বেশি করতে গেলে মানে। আজ নর্ম হবে উত্তর, ঠিক আছে? মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে। নর্ম উত্তর হবে। র‍্যাঙ্কিং এর জন্য নর্ম ব্যবহার হয়, ক্রাইটেরিয়ান নয়। তো ক্রাইটেরিয়ান, নর্ম এগুলো কি জিনিস, এগুলো ডিটেইলসে পড়বো আমরা কোর্সে। এখন আমরা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করছি, তো উত্তর দেখে এখন চলে যাব। যেটুকু হয় ডিটেইলস উপর দিয়ে হালকা হালকা করছি। তারপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ আ গুড টিচার ইজ, একজন ভালো শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি কোনটা, গুণ কোনটা? অপশন এ সাউন্ড নলেজ অফ আ সাবজেক্ট ম্যাটার, তার সেই সাবজেক্টের উপর দক্ষতা থাকা, সেই সাবজেক্টের উপর তার জ্ঞান থাকা, দক্ষতা থাকা। তারপর 2 নাম্বার গুড কমিউনিকেশন স্কিল, তার স্টুডেন্টদের সাথে যে আলাপ সংযোগ করা হয়, সেই সংযোগ ক্ষমতাটা গুড থাকা, কমিউনিকেশন স্কিল ভালো থাকা। এফেক্টিভ লিডারশিপ কোয়ালিটিস থাকা, একদম নেতৃত্ব দেওয়ার জন্য মতো একটা কোয়ালিটি থাকা দরকার। কোনটা হবে? নান অফ দিস।
এখানে অল অফ দ্য অ্যাবাভ অপশন নেই, এখানে অল অফ দ্য অ্যাবাভ অপশন নেই, যে কোনো একটা চুজ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এখানেও বলেছে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার। ये मैडम সাবজেক্টে জ্ঞান থাকতে হবে, ये সাউন্ড এবং সাবজেক্ট। আর বাকি বি হবে, সি সি বি হবে, গুড গুড কম্বিনেশন সেকেন্ড বি। বি গুড কমিউনিকেশন স্কিল। না না, একটু ভেবে বলুন। কি হবে যেটা লিডারশিপ কোয়ালিটি সি হবে ম্যাম। একটু ভেবে বলুন না। সব থেকে অপশন এই হবে ম্যাম। এই দেখুন, এফেক্টিভ লিডারশিপ চাই, গুড কমিউনিকেশন স্কিলও চাই, কিন্তু মোস্ট কোনটা? উত্তর দেখুন, শিক্ষিত হতে হবে, সাবজেক্টে জ্ঞান রাখতে হবে। অপশন হবে ম্যাম, এটা অপশন এ। পড়ালে তার প্রতি যখন জ্ঞান না থাকে তখন কি করে সেটা পড়াবো? এটা সেটা বাস্তব তথ্য হবে। সাউন্ড নলেজ এন্ড সাবজেক্ট ম্যাটার, এ নাম্বার হবে। কি এটা বোঝাতে হবে? না না ঠিক আছে, মানে আমি যেটা সব থেকে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে তার সাবজেক্ট ম্যাটার হওয়া। সেই সাবজেক্টে যদি সে পারদর্শী না হয়, তো কিভাবে সে পড়াবে? তার নেতৃত্ব, তার লিডারশিপ নিয়ে কি করবো আমরা, তাই না? তার লিডারশিপ নিয়ে আমরা কি করব, তার কমিউনিকেশন স্কিল নিয়ে কি করব, যদি সে সাবজেক্টেরই মাহির না হয়, সাবজেক্টেরই তো যদি তার জ্ঞান না থাকে। সব থেকে প্রথমে তার সাবজেক্ট নলেজ থাকতে হবে, তারপর তার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, এগুলো তারপর দেখবো। কিন্তু আগে দেখবো তার সাবজেক্টে জ্ঞান আছে কিনা, তবে তো সে পড়াতে পারবে, নাহলে কিভাবে পড়া? একজন ভালো ব্যক্তি কমিউনিকেশন ভালো করতে পারে, কিন্তু তার সাবজেক্টে নলেজই নেই, সে কিভাবে পড়াবে, তাই না? তাহলে ভাঁড় খালি তো কি করে ও দিবে? একজন টিচার নেতার মতো আচরণ করবে ক্লাসে এসে, কিন্তু সাবজেক্টের দিকে জিরো, তো সে কি পড়াবে? তার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, সাউন্ড নলেজ অফ সাবজেক্ট ম্যাটার। দেখুন, এটা ক্যান বি ডান বাই ট্রেনিং। ট্রেনিং এর দ্বারা কি হয়ে থাকে? ট্রেনিং এর দ্বারা ডেভেলপমেন্ট অফ স্কিলস, ডেভেলপমেন্ট অফ হেলদি হ্যাবিট, ক্রিয়েশন অফ আর্টিফিশিয়াল বিহেভিয়ার, নান অফ দ্য অ্যাবাভ। দেখেই তো মনে হচ্ছে হবে না উত্তর, বলুন কোনটা হবে? ট্রেনিং হবে ডেভেলপমেন্ট স্কিল, অপশন এ ব্যবহারের চেঞ্জ। সবাই একমত? ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল বিহেভিয়ার বলেছে। আর্টিফিশিয়াল মানে কি জানেন? প্রাকৃতিক, কৃত্রিম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে হচ্ছে বানাবাটি যেটা হয়, নকল। নকল যেটা হয়। আর্টিফিশিয়াল যেটা, ওটা আসলি নয়। আর্টিফিশিয়াল বিহেভিয়ার কে তৈরি করবে? ট্রেনিং, ডেভেলপমেন্ট অফ ট্রেনিং স্কিল। স্কিল তৈরি করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, 1 নম্বরটা কারেক্ট आंसर। স্কিল তৈরি করবে, স্কিল স্কিল স্কিল। ছেড়ে দেন ম্যাম, আর পড়েন না। এই 23টা থেকে এই তো ম্যাম চলুন ওইটা একটু আলোচনা করা, অন্য আলোচনা করা, মানে এই মোটিভেশন জন্য। জেনারেল নলেজ থেকে কেমন প্রশ্ন আছে একটু দেখে নিন, দেখবেন না? না দেখেন কিছু কোশ্চেন করার ছিল, আর এখন করেন না, দুই একটা কোশ্চেন করি। সিলেবাস চালু করুন, সিলেবাস এইটুকু পড়ি হয়ে গেল। আল্লাহ, কি করে হবে আপনাদের? সিলেবাস চালু করুন, আলোচনা করেন একটু। বলছিলাম যে এগুলো হিন্দিতে কোশ্চেন আসে না, যদি আমি হিন্দি ই করি, হিন্দি বলি যেমন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তো এখানে কি আমি হিন্দি মানে যদি ফর্ম ফিল আপে করে থাকি, তো এখানে কি হিন্দি আসবে? এই যে কথাগুলো হিন্দিতে থাকবে? হিন্দিতে থাকবেই, হিন্দিতে থাকবে, ইংলিশেও থাকবে, দুটোতেই থাকবে। তো এখানে তো আবার ইংলিশে শুধু করা আছে কোশ্চেনটাতে। এটা আলাদা, আমাদের পিডিএফ এটা আলাদা। এটা ওখানে থাকবে পরীক্ষার হলে, যেটা সিবিটি মোডে হবে, যেটা আপনাদের স্ক্রিনে থাকবে, সেটা হচ্ছে হিন্দি প্লাস ইংলিশ, বোথ ল্যাঙ্গুয়েজ থাকবে। তারপর দেখুন, which country overtook Saudi Arabia to become India's second largest supplier of crude oil in May 2022? USA, Indonesia, Russia, UAE. জেনারেল নলেজ বলুন, জেনারেল নলেজ। শুনেছিলাম মানে কি বলছে ম্যাম?
মানে বলছে যে কোশ্চেনটা কোন কি বলছে? দেশ, ঠিক আছে, ওখানে বলছে যে কোন দেশ ইন্ডিয়ার যে সেকেন্ড লার্জেস্ট ক্রুড অয়েল, যে তেল সাপ্লায়ার সব থেকে দ্বিতীয়তম যে বৃহত্তম এটা হয়েছিল সৌদি আরবিয়া, যে হয়েছিল মে 2022-এ, তো কোন দেশ সেটাকে নিয়েছিল, দায়িত্ব নিয়েছিল এটার? রাশিয়া। ये अमेरिका का ही है यूएसए। ইন্দোনেশিয়া দিয়েছিল এটা। আর একটা অপশন কেন বাকি থাকবে? ইউএসএ কে বলে দিন। সব অপশন তিনজনে তো তিনটা বলে দিলেন, আর একজন ইউএসএ বলুন। আমি বলে দিলাম ইউএসএ। ঠিক আছে, এবার দেখে নি কি হবে উত্তর। রাশিয়া, যে প্রথম বলেছে ঠিক বলেছে। আমি রাশিয়া বলেছি। এক্স্যাক্টলি, রাশিয়া। তারপরে কোশ্চেন দেখুন, লালা লাজপত রায় ওয়াজ অলসো নোন অ্যাজ, লালা লাজপত রায়ের অপর নাম কি ছিল? শেরে বেঙ্গল, শেরে মহারাষ্ট্র, শেরে কাশ্মীর, শেরে পাঞ্জাব। शेरे पंजाब। लाला लाजपत राय शेरे पंजाब। शेरे पंजाब। লালা লাজপত রায় উনি পাঞ্জাবে। কি হবে? पंजाब। शेरे पंजाब मैम। লালা शेरे पंजाब। লাজপত পাঞ্জাবে ছিলেন। फिर बांग्ला शेर। শিওর ম্যাম, শিওর। শিওর শিওর। দেখে নি উত্তরে কি আছে। বাহ, ভালোই তো জেনারেল নলেজ আপনাদের দেখছি। শেরে পাঞ্জাব। Which country is the top importer of Indian spices? বলছে ইন্ডিয়ান স্পাইসেস এর সব থেকে উঁচুতে যে আছে, টপে আছে ইম্পোর্টার। এক্সপোর্ট ইম্পোর্ট জানেন তো, সব থেকে টপ ইম্পোর্টার चाइना मैडम, पहले चाइना वो कुछ माल गोटा भारत। সব চাইনার মাল দিয়ে তো বেকার করে দিলেন ইন্ডিয়াকে। বাংলাদেশ চাইনা, ভিয়েতনাম, ইউএসএ, বাংলাদেশ। কে? বাংলাদেশ। वियतनाम। तो पारे Which country is the top importer of Indian spices? বাংলাদেশ तो হবে। चाइना। ইন্ডিয়ান স্পাইসেস এটা। চাইনা। चाइना। वियतनाम। মশলা হয় না ম্যাম, স্পাইস মশলা। বাংলাদেশ একজন বলেছে, ইউএসএ টা বাকি আছে। ম্যাম चाइना चाइना ইউএসএ টাই উত্তর। বা ইউএসএ। তারপর, if the sun rises at Tirap in Arunachal Pradesh at 5 am IST, then when IST the sun will rise in Kandla, Gujarat? অঙ্ক দিয়ে দিয়েছে, এখন কি অঙ্ক করবে? 7টা am। দুটো দ্রাঘিমা জানতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা পড়বেন না? এনভায়রনমেন্টাল সায়েন্স এটা ভালো করে पढ़न मैम, पढ़िए देन। করেন 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 করেন। এনভায়রনমেন্টাল সায়েন্স বলতে কোন সাবজেক্টটা বলুন তো? পরিবেশ। परिवेश হ্যাঁ হ্যাঁ। Which of the following solid waste describes in the term municipal solid waste? Municipal solid waste যে টার্মটা আছে, সেটাকে কোনটা সবথেকে বেস্ট ডেসক্রাইব করে থাকে? টক্সিক, হ্যাজার্ডাস, নন টক্সিক, নন হ্যাজার্ডাস। কি হবে একটু উত্তর? দেখেন, নন হ্যাজার্ডাস। প্রশ্নটা কি বলছে ম্যাম? প্রশ্নটা এখানে প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোইং সলিড ওয়েস্ট, কোন সলিড ওয়েস্টটা সবথেকে ভালো ডেসক্রাইব করে? যে টার্ম আছে মিউনিসিপাল সলিড ওয়েস্ট নামে একটা টার্ম আছে, সেই টার্মটাকে সবথেকে বেস্ট ডেসক্রাইব করে কে? এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট, এগুলোকে ডিটেলসে না পড়ালে বুঝতে পারবেন না, আর টাইম লাগবে এগুলো। মিউনিসিপাল সলিড ওয়েস্ট কি পড়াতে হবে, সলিড ওয়েস্ট কি সেটা তো জানেন না মনে হয়। হ্যাজার্ডাস উত্তর হবে। এই নন হ্যাজার্ডাস উত্তর হবে। নন হ্যাজার্ডাস। ঠিক আছে, এগুলো থাক তাহলে, এনভায়রনমেন্ট ডিটেলসে পড়ানো হবে। সিলেবাস দেখবেন বলছিলেন, ঠিক আছে? হ্যাঁ সিলেবাস সিলেবাসটা দেখাই সিলেবাসটা তাহলে। দেখান। বার করছি সিলেবাস। এক মিনিট। কোশ্চেনটা একটু শেয়ার করে দেবেন ইয়াতে গ্রুপে। সিলেবাসে কি দেখবেন বলছেন? সিলেবাসটা একটু করেন, আলোচনা করেন। সিলেবাসটা আচ্ছা দাঁড়ান বার করছি তো। সিলেবাস আর এটাও একবার দেখিয়ে দেবো পোস্টারটা শেষে। ম্যাম আপনার পরিচিতিটা একটু বলুন তো। পরিচিতি আমার জানেন না? ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু পরিচিতি পাইনি।
এখনো পারনি, লেখাই তো আছে। শুধু আপনার নামটা আছে, ফুল এটা বলেন বায়োডাটা। শুধু নাম আছে নাকি? সবকিছু লেখা আছে এখানে, বায়োডাটা পুরো ফুল। সবই আছে। শুধু নাম আছে, আপনি পিএইচডি করছেন ডিইউ থেকে, এটাই জানা আছে, আর কিছু জানা নেই। ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হুম, দেখতে পাচ্ছি না ম্যাম। শেয়ার স্ক্রিন, এবার দেখুন। হ্যাঁ এবার সিলেবাস দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। এক্সেলেন্ট। তো দেখুন এই যে সিলেবাস ফর আর্ট অফ টিচিং এন্ড আদার স্কিল স্টেট 2023। আর্ট অফ টিচিং, আদার স্কিলস। আর্ট অফ টিচিং, আর্ট অফ টিচিং এর মধ্যে যা যা আমরা পড়বো সেগুলো হচ্ছে টিচিং এন্ড লার্নিং, মিনিং, প্রসেস, ক্যারেক্টারিস্টিক, টিচিং অবজেক্টিভস এন্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, মিনিং, টাইপ, ব্লুমস ট্যাক্সোনমি পড়বো। এগুলো আমি ডিটেলসে নোট বানিয়েছি। টিচিং লার্নিং এর মিনিং, প্রসেস, ক্যারেক্টারিস্টিক, ব্লুমস ট্যাক্সোনমি, মিনিং, টাইপস, টিচিং মেথড পড়বো আমরা, টাইপ এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক, মেরিট, ডিমেরিটস অফ টিচিং পড়বো। তারপর লেসন প্ল্যান জিনিসটা ডিটেলসে। কি কি বলছেন? আরে কি হ্যালো। একটা ইয়ে করে চলে গেছেন, মিউট করেন। কথা বলছি, নিজে নিজে ও কথা বলছি। আচ্ছা আচ্ছা, আনমিউট হয়ে গেছে। যাই হোক, তো আমরা ডিমেরিটস অফ টিচিং পড়বো, মডেলস অফ টিচিং পড়বো, মাইক্রো টিচিং যেটা প্রশ্ন এসেছিল দেখছিলেন, ব্লুমস ট্যাক্সোনমি থেকে দেখলেন তো কোশ্চেন এসেছিল, মাইক্রো টিচিং থেকে কোশ্চেন এসেছিল, লেসন প্ল্যান এসেছিল, পুরো লেসন প্ল্যান তুলেই দিয়েছিল না, ডাইরেক্ট লেসন প্ল্যান উল্লেখ ছিল, তাই না? জি। হুম, কত সিলেবাস থেকে কোশ্চেন আসে দেখছেন তো, যা যা ব্যাক হয়ে গেল। তারপর দেখুন, দেখা যাচ্ছে না স্ক্রিন? না না হ্যাঁ হ্যাঁ, মা না তুমি খাবে না, মা আরে এটা করেন না, মিউট করেন। দেখে একবার আনমিউট করে চলে যাচ্ছেন কোথায়? মিউট করেন না। দেখুন, এফেক্টিভ আপনি ইকোসিস্টেম mute অফ করে দেন তো। ক্লাসরুম। ম্যাম আপনি মিউট করে দেন তো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। হুম, হয়ে গেছে। নোট করতে গিয়েছে, হ্যাঁ এই তো। দেখুন, এফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম, টেক্সট বুক, লাইব্রেরি, কোয়ালিটিস অফ টিচার থেকে কত কোশ্চেন এসেছে দেখেছেন? টিচারের কোয়ালিটি কি হবে? ওখানে তো নিজে থেকে কোশ্চেন ছিল, টিচারের কোয়ালিটি। ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, বললাম না ইভালুয়েশন থেকে কোশ্চেন আছে, অ্যাসেসমেন্ট, এগুলো ডিটেলসে পড়বো। কারিকুলাম বলে একটা পুরো আছে, ফ্যাক্টরস এফেক্টিং টিচিং পড়বো। ফ্যাক্টরস এফেক্টিং টিচিং কি, এগুলো সব আমাদের নেটে পড়া আছে। টিচিং এইডস এন্ড হ্যান্ডস অন লার্নিং, টিচিং এইডস থেকে কোশ্চেন ছিল না এই থেকে কোশ্চেন, মনে আছে না? এক্ষুনি ভুলে গেলেন সব। ছিল না আপনার ওই আবার আদার স্কিলে যেটা আছে, জেনারেল নলেজ থেকে কিছু নোট দেবো রোজ। এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াবো। লজিক্যাল রিজনিং বলতে এটা বলছিলাম এর কথা বলছো জেনারেল তো? নলেজ, কি বলে, বলছিলাম ইন্ডিয়ান জেনারেল লজিকের কথা নলেজ বলছো যেটা তো আছে নাকি? এটা কি দেখতে হবে কোশ্চেন। হ্যাঁ বলুন বলুন। লজিক্যাল রিজনিং বলতে ধরেন বলছিলাম series জেনারেল থাকে। নলেজ যে আছে এখানে, হুম হুম। তো এটা জেনারেল Logical- নলেজ কিছু কি খাস জিনিস আছে না পুরো জেনারেল নলেজ হয়ে যায় সেগুলো? পুরো পুরো জিকে একদম, কিছু খাস নেই এখানে। নলেজ রিজনিং বলতে গেলে আপনার সিরিজ থাকে, যেমন ধরেন না, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড তো আমি জানি, আমরা রিজনিং তো পড়েছি, ম্যাম ABC, জেনারেল ওটা বলছি না। জেনারেল লজিক্যাল নলেজটা রিজনিং যে একটা থাকে না চ্যাপ্টার, লজিক্যাল রিজনিং, ওটা হচ্ছে যে থাকে, কি বলে ওটাকে, ইন্ডিয়ান লজিক থাকে একটা, ওটা নাকি এটা দেখতে হবে। ম্যাম বলছিলাম হুম, দেখলে বোঝা যাবে। যে যেটা জেনারেল নলেজ, সেটা হ্যাঁ সম্ভবত ওই বিহারের সাথে যেগুলো রিলেট আছে সেগুলো বেশি থাকবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, হতে পারে, বলা যায় না। জেনারেল নলেজ কোশ্চেন দেখলেন তো কেমন আছে?
কোথায় আরব বিশ্বের কোথায় কে তেল আরব কবে এ করেছিল, বাংলাদেশ চায়না, এগুলোই জেনারেল নলেজ। বুঝতে পারলেন জেনারেল নলেজ কি? সাম্প্রতিক ঘটনা। ম্যাম তার মানে ওই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবই চলাচ্ছে ওর মধ্যে। ওটাই হচ্ছে যে জেনারেল নলেজ যেটা ইয়ে ছিল। জেনারেল নলেজে 5 নাম্বার আছে, অত 5 নাম্বার। তো আপনারা অ্যাডমিশন নিতে পারেন, ক্লাস 20 তারিখ থেকে শুরু করব ভাবছি। ফিস 200 টাকা। কি বলছিলেন না ম্যাডাম 15 তারিখ বলছি, 15 তারিখ 15 তারিখ বলেছিলেন যে 15 তারিখ লিখে রেখেছি তো, কিন্তু ডেট বাড়িয়ে দিলাম, 20 তারিখ থেকে শুরু করব। স্টুডেন্ট এসেছে কত? স্টুডেন্ট আরো আসতে হবে, এই কজনে হবে না। বলছি ফিটা মান্থলি ফি না রেজিস্ট্রেশন ফিটা? পুরো কোর্স ফি 200 টাকা, এই জেনারেল পেপারটা। ক্লাস কয়দিন করুন? ক্লাস টাইমে তো রাত্রে না সপ্তাহে কয়দিন করুন? 3 দিন করব জেনারেল, আর 3 দিন স্যার আরবিক পড়াবে। স্যারের যেদিন থাকবে না সেদিন ম্যাম করাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বলছিলাম ম্যাম ক্লাসগুলোকে 8:30টার মধ্যে চালু করা যায় না? হ্যাঁ করা যায়, করব তখন। 9টাই ঠিক আছে, 9টাই। দেখা যাবে। 9টায় চলুক, 9টায় চলুক। 10:30টা তখন বেশি আছে। 8টা থেকে 10:30টা 2 ঘন্টা করে যদি চলে তাহলে বেস্ট হয় মনে হয়। স্যার তো তখন দেখা যাবে বলেছে, তারপর স্যার বাড়িয়েও দিতে পারে, 4 দিনও করে দিতে পারে ক্লাস। এখন বড় রাত্রি তো, তাই জন্য বলছি 8:30 শুরু করলে কোনো যায় আসে না। ঘুমাবেন তাই? দেখো দাদা, খাওয়া দাওয়া নামাজ টামাজ অনেক কাজ আছে। 9টায় ঠিক আছে। 9টাই ঠিক আছে, নামাজ টামাজ মেলা কিছু আছে। 9টার পরে ঠিক আছে। নামাজ আছে, খাওয়া দাওয়া সব। ঠিক আছে, তো ম্যাম শেষ নাকি আজকে এখান থেকে ক্লাস? ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম, আজকে থাক। ওয়ালাইকুম দোয়া আসসালাম। করবেন সবাই। ইয়ামানিল্লাহ। হ্যাঁ আপনার বাড়ি কোথায় ম্যাম? দাঁড়ান, রেকর্ডিংটা বন্ধ করি।